ট্রেনের মধ্যে চাদর চুরি হয়েছে। চাদর চুরির অভিযোগ কার বিরুদ্ধে জানেন? নেতার বিরুদ্ধে। চাদর চুরিতে অভিযুক্ত বিজেপি নেতা। বই এক্সপ্রেসে বেডশিট চুরির অভিযোগ সরাসরি বিজেপি নেতার বিরুদ্ধে। 700 টাকা দিতে হচ্ছে তাকে। এইভাবে কেউ ভরে ব্যাগের বাইরে চাদরটা ভরাবো না এইখানে সিটে রাখুন, রেখে নিয়ে যান, চুরি করে নিয়েছে, ব্যাগের ভিতরে ঢুকিয়ে নিয়েছে। এটা ওনার বুঝতে পারছেন 300 টাকা চলে যাচ্ছে। এই যে বেডশিট চুরি করেছে যে প্যাসেঞ্জার কেটেছেন মানে এই না, এই চাদরটা আপনি মনে করুন ব্যাগে ভরতে পারেন। সরি বুঝতে পারলেন কি বলতে চাইছি? একজন কোচ অ্যাটেন্ডেন্ট মনে করুন 300 টাকার জন্য কাজ করতে এসেছে। সোমনাথ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সোমনাথ, যে ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিওতে কার্যত দেখা যাচ্ছে তিনি তার ভুলও স্বীকার করছেন, অর্থাৎ তিনি চুরি করেছেন, তিনি ব্যাগে ভরেছেন বেডশিট এবং তারপর আবার সরিও বলছেন। বিজেপি নেতৃত্ব কি বলছেন? কেন এই হেন ঘটনা? দেখো এই বিজেপি নেতা প্রথমেই এই বিষয়টা অস্বীকার করে। সেই যে ভিডিওটা দেখা যাচ্ছে ভাইরাল হয়েছে সেই ভিডিওটা তিনি অস্বীকার করে। সেখানে তিনি বলছেন যে ভিডিওর মধ্যে কোথাও দেখা যাচ্ছে না যে আমি যে লেদারের ব্যাগটি নিয়ে গেছিলাম আমার কাজের উদ্দেশ্যে, আমি সিউড়ির জন্য যাচ্ছিলাম, ব্যান্ডেল স্টেশন থেকে আমি ট্রেন ধরেছিলাম, বোলপুর ছাড়ার পরেই ঘটনাটা ঘটে। আমার জীবনহানির একটা আশঙ্কা ছিল, কেন আমি যখন ট্রেন থেকে বেরিয়েছিলাম কিছুজন আমাকে ট্রেনের যে গেট আছে সেই গেটের থেকে ধাক্কা দেওয়ার চেষ্টা করেছিল। আমি বিষয়টা বুঝতে পারিনি। তারপরে যখন আমার সিটে গিয়ে বসি তখন 3-4 জন তারা আসে, তারা আদৌ রেলের কর্মী কি না আমি জানি না, তারা এসে বলে যে চাদর নাকি আমার ব্যাগ থেকে পাওয়া গেছে, কিন্তু এই ভিডিওতে তারা দেখাতে পারছে না যে আমার ব্যাগ থেকে তারা চাদর বের করেছে কিনা, সেটা কিন্তু তার কোনো প্রমাণ নেই। এবং আমি দেখলাম একজন পিছনে আমার 55 বছর ব্যক্তি ছিলেন, তাকে অসম্মানজনিত কথা বলছিল, সেই জন্য আমি এগিয়ে গেছিলাম তার জন্য বলার জন্য। সেই কারণে ওরা আমাকে বলে যে আপনি চুরি করেছেন, তাহলে চোরকে সাপোর্ট করছেন, এই বিষয়টা মিন্ময় মজুমদার বলেন। এবং সেই বিষয়টায় তারপরে তাকে নাকি রেলের কর্তৃপক্ষ তাহলে বলছেন যে আপনি চুরি সাপোর্ট করছেন, তখন নাকি তিনি মিন্ময় মজুমদার বলেছে যে না আমি চুরি সাপোর্ট করছি না, সরি বলেছি। সেই ক্ষেত্রে নাকি এই বলেছে। এই নিয়ে রাজনৈতিক একটা দেখো তৃণমূল রাস্তায় নেমে পড়েছে। এই বিজেপির যে নেতৃত্ব, বিজেপির যে নেতা, তার বিরুদ্ধে আজকে তার বাড়িতে কম্বল দিয়ে আসতে গেছে, কম্বল এবং একটি গোলাপ ফুল দিয়ে এসছে। যদি আবার তৃণমূল যে নেতৃত্ব আছে, যে যুব নেতৃত্ব, তিনি বলেও এসেছেন যে একটি চিঠি লিখে দিয়ে এসেছেন যে আগামী দিন যদি কোনো রকম সাহায্য দরকার লাগে এরকম ভাবে চুরি করবেন না, আগামী দিন যদি কোনো সাহায্য লাগে আমরা আপনাকে সাহায্য করব। একেবারে, অর্থাৎ এই ঘটনা নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। মানে এই না, এই চাদরটা আপনি মনে করুন ব্যাগে ভরতে। আমি বাথরুমে যাই তখন আমাকে 4-5 জন ব্যক্তি ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার চেষ্টা করে। আমি খানিকক্ষণ বাদে লক্ষ্য করি একজন ব্যক্তিকে 4-5 জন মিলে খুব অকথ্য ভাষায় ব্যবহার করছে, অসম্মান করছে। আমি শুধু বলেছি যে একটু দাদা আস্তে কথা বলুন, আরো তো লোকজন আছে। বলে আসুন এদিকে। আমি গেলাম, বলে দেখুন উনি চাদর চুরি করছে। তো এই কথা বলার সাথে সাথে আমাকে বলছে আপনি কি চুরিদের সমর্থন করছেন, চোরদের সমর্থন করছেন, চোরদের দালাল? বললাম দাদা এই কথা কেন বলছেন আপনি? যাই হোক আমি কিছু জানি না, দেখিনি, ইটস অল রাইট, ওকে সরি। তার মানে ওনাদের মধ্যে অসৎ উদ্দেশ্য ছিল, ষড়যন্ত্র করে এটা ওনারা করেছেন। তিনি একজন পেশায় আইনজীবী, তিনি ন্যায় দেন, মানুষকে ভালো রাখার চেষ্টা করেন, আর সেখানে চুরি করছে। বিজেপির এটা ধর্ম, বিজেপির এটা কর্ম। বিজেপির নেতারা এখনো তারা ক্ষমতায় আসেনি, এখনই তারা শুরু করে দিয়েছে এই চুরি। যদি এরা সরকারে আসে এই পশ্চিম বাংলায় তাহলে কি হতে পারে এই থেকেই আপনারা বুঝে নিন। এর সাথে দলের কোনো সম্পর্ক নেই, পার্সোনাল ওর ব্যাপার, পার্সোনাল কোথায় বেড়াতে যাচ্ছে, হয়তো কোনো ঘটনা ঘটেছে, কোনো ভুল আন্ডারস্ট্যান্ডিংও হতে পারে, ভুল করেও হতে পারে, সেটা তারই ব্যাপার, সেই বলতে পারবে এর উত্তর। তৃণমূলের কথা ছেড়ে দিন, তাদের মন্ত্রীরাই জেলের মধ্যে ঢুকে বসে আছে, আর এখানে একজনকে নিয়ে করে তো লাভ নেই। আবারও ভিন রাজ্যে ফের বাংলার পরিযায়ীকে অত্যাচার করা হয়েছে, এমনটা অভিযোগ সামনে আসছে। বাংলা বলায় বাংলাদেশি তকমা দিয়ে মারধর করা হয়েছে। আর এবার ছত্তিশগড়ে, সেখানে পুরুলিয়ার 8 শ্রমিককে বেধড়ক মারধর করা হয়েছে, এমনটা অভিযোগ সামনে আসছে। ইন্দ্রজিৎ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি ইন্দ্রজিতের থেকে জানবো। ইন্দ্রজিৎ, 8 জন শ্রমিককে শুধুমাত্র বাংলা বলার কারণে বেধড়ক মারধর করা হয়েছে, শ্রমিকরা ঠিক কি কি অভিযোগ করছেন?
দেখো প্রিয়াঙ্কা, এই পুরুলিয়া জেলার যে শ্রমিকরা তারা ভিন রাজ্যে গিয়ে এই হেনস্থার শিকার হতে হয় এবং তাদের বাংলা বলার কারণে বারে বারে যে ছবি ছুট, কখনো মারধর কপালে জোটে, কখনো মৃত্যু অবধি হয়। এবারও একই ঘটনার পুনরাবৃত্তি হলো ছত্তিশগড়ে, এবং ছত্তিশগড়ের রায়পুর জেলায় একটি কারখানায় পুরুলিয়ার 8 পরিযায়ী শ্রমিক কাজ করত এবং সেখানেই স্থানীয় বজরং দলের সদস্যরা তারা মারধর করে এবং তারপরেই স্থানীয় পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে নিয়ে আসে এবং পুরুলিয়া জেলা পুলিশের সাথে যোগাযোগ করে তাদের পরিচয় জানতে পারে এবং 4 শ্রমিককে ইতিমধ্যেই ছেড়ে দিয়েছে, তারা গ্রামে ফিরেছে এবং তাদের চোখে মুখে আতঙ্ক রয়েছে এবং তারা আর ফিরে যাবে না। এবং আরও 4 যে শ্রমিক রয়েছে তারা নাবালক হয় কারণে তাদেরকে হোমে পাঠানো হয়েছে, ছত্তিশগড় পুলিশ তাদের হোমে পাঠিয়েছে এবং জেলা পুলিশ ইতিমধ্যেই যোগাযোগ করেছে তাদের পরিবারের সাথে। এবং এই ঘটনা, যেমনটা বললাম প্রিয়াঙ্কা, এই ঘটনা একেবারেই নতুন নয়। পুরুলিয়ায় জেলার যে শ্রমিকরা বাইরে ভিন রাজ্যে কাজ করতে যায় তাদের বাংলা বলার কারণে বাংলাদেশি তকমা দিয়ে বারে বারে হেনস্থা করা হয়, কখনো মৃত্যু অবধি ঘটে এবং বারে বারে এই অভিযোগ ওঠে। যে ঘটনা ঘটেছে সম্প্রতি সেটাই, সেই শ্রমিকরা কোনোভাবে ওখান থেকে চলে আসে এবং তারা ইতিমধ্যেই গ্রামে এসেছে এবং তারা প্রতিজ্ঞা একেবারে করছে আর ইন্দ্রজিৎ, সেই কোনোভাবেই অত্যাচারের কথাই শুনবো শ্রমিকের মুখে। সেট মানে বলিল কি বিকাল 4টার দিকে তোমরাকে দিয়ে দেবো পয়সা করি এখান থেকে, তোমরা চলে যাবে। 4টার আগে মানে ওই 2:30 2টা হয়তো সেই টাইমে মানে কিছু দল আইসি নিয়ে বজরং দল বটে ওরা 50 জনে মানে ওরা এসে ফোনে ওরা মারধর করে আইডি প্রুফ আমরা দেখায় ওরা, লেকিন ওরা মানে নাই। ওরা বলে না পাকিস্তানের ভোটো ইয়া বাংলাদেশের ভোটো, তোমরা চুরি চারটে এখানে আইসো করো, এই করো। ওরা মানে মারধর করে আমরাকে নকেল পুলিশ ওইখান থেকে আসে আমরাকে নিয়ে যাওয়া ওই থানাতে। রবিবার থেকে কাল অবধি ওইখানে থানাতেই ছিলাম আমরা। সুরজপুর থেকে ওরা বাসা চড়াই দিয়ে হই, আজ সকালে নেমেছি আর সকালে রাঁচি থেকে আমরা পুরুলিয়া আজকে পৌঁছেছি। পুরুলিয়ার মুফস্বল থানা আর আশা থানা টোটাল 8 জন, তার মধ্যে 4 জন বয়স্ক আছে, 4 জন মাইনর ছেলে আছে। ছত্তিশগড়ের সুরজপুর ডিস্ট্রিক্টে কিছু লোক অ্যাসল্ট করেছে, ওদেরকে বাংলাদেশি সন্দেহ করে। থানার মারফতে আমরা খবর পেলাম যে ওরা এদের সম্পর্কে ইনকোয়ারি করতে ছিল, তো আমরা সঙ্গে সঙ্গে লোকাল ইনকোয়ারি করে জানতে পারলাম ওরা আমাদের এখানকারই লোক আছে আর তাদের সম্পর্কে কোনো অ্যাডভার্স নেগেটিভ কিছু ছিল না। আমরা রিপোর্ট সঙ্গে সঙ্গে পাঠিয়েছি। আমি নিজেও ওখানকার এসপি সাহেবের সাথেও কথা বলেছিলাম। এখন পর্যন্ত অলরেডি ওদের মধ্যে 4 জন ফিরে চলে এসেছে। মাইনার যারা আছে তারা একটু আইনি ওখানে একটু প্রক্রিয়ার মধ্যে এখনো রয়েছে, তাদেরকেও ফিরে আনার চেষ্টা আমরা করছি, তাড়াতাড়ি নিয়ে আসি। পরিবারের সাথেও আমাদের যোগাযোগ রয়েছে, পরিবারকে আমরা বলেছি সব রকম সাহায্য আমরা দাঁড়িভিটে এনআইএ তদন্তের নির্দেশ বহাল, 2 মাসে তদন্ত শেষ করতে নির্দেশ ডিভিশন বেঞ্চের। এনআইএ নির্দেশ চ্যালেঞ্জ করে আবেদন করে রাজ্য। অর্ণব আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অর্ণবের থেকে জানবো। অর্ণব, আজ ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ কি ছিল? দেখো, বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ এনআইএ নিয়ে যে আপিল মামলা ছিল যা রাজ্যের তরফে করা হয়েছিল, অর্থাৎ এনআইএ তদন্তের যে নির্দেশ সেটাকে চ্যালেঞ্জ করে সেই আপিল মামলা খারিজ করেছে। একই সঙ্গে এনআইএর উদ্দেশ্যে নির্দেশ দেওয়া হয়েছে যে এই তদন্তটা প্রেফারেবলি অর্থাৎ যত সম্ভব হলে 2 মাসের মধ্যেই এই তদন্তটাকে শেষ করতে হবে, জাল গুটিয়ে আনতে হবে। কেন হাইকোর্ট এই কথাটা বললো তার মধ্যে একাধিক ব্যাখ্যা রয়েছে। কি ব্যাখ্যা? কারণ বারংবার দেখা গেছে 2023 সালের মে মাসে কলকাতা হাইকোর্টে বিচারপতি রাজাশেখর মান্থার একক বেঞ্চ এনআইএ তদন্তের নির্দেশ দেয় এবং একই সঙ্গে ক্ষতিপূরণের কথা বলে এই তাপস বর্মন এবং রাজ্য সরকার নিহত 2 প্রাক্তন পড়ুয়া স্কুলের তাদের পরিবারকে। কিন্তু সেই ঘটনা নিয়ে এনআইএ তদন্ত শুরু করলেও তদন্তের কোনো অগ্রগতি হয় না এবং গত বছর 2025 সালের জুলাই মাসে বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ কার্যত এনআইএর সমালোচনা করে এবং জানায় যে 2023 সালের একটা তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে, 2025 সালের এপ্রিল মে মাস পর্যন্ত কোনো তদন্তের অগ্রগতি দেখাতে পারছে না। দেশের একটা প্রিমিয়াম এজেন্সি, এই কেন্দ্রীয় এজেন্সি, এটা কি করে আদালত মেনে নেবে? তাহলে কি কলকাতা হাইকোর্টের ওপরে নিজেদের ভাবতে শুরু করেছে এনআইএ? এই প্রশ্নও করা হয় এবং শেষমেশ তাদেরকে তদন্তের জাল গোটানোর জন্য নির্দেশও জারি করা হয়। শেষমেশ বেঞ্চ বদল হয়, আমরা জানি ডিটারমিনেশন। শেষমেশ বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে আজ মামলাটির নিষ্পত্তি হলো এবং 2 মাসের টাইম লাইন করে দেওয়া হলে তার মধ্যে এক্ষেত্রে তদন্ত শেষ করতে হবে। আর একটি গুরুত্বপূর্ণ বিষয়, গুলিতে মৃত্যু হয়েছিল 2 জনের এবং এই 2 প্রাক্তন পড়ুয়া দাঁড়িয়ে ওই স্কুলের তাদের দেহ এখনও সংরক্ষণের জন্য পুকুর পাড়ে পোঁতা রয়েছে। 2018 সালে সেপ্টেম্বর মাসের ঘটনা, আজ 2023 সালে এনআইএ তদন্ত এলো এবং 23-এর পর আজ 26 সাল।
এনআইএ তদন্ত নামে কিছু করে না। এনআইএ একটি বিষয় বারবার অভিযোগ আকারে এনেছে যে গুলিতে মৃত্যু হয়েছে, এটা বলা হলো গুলি সংরক্ষণ করেনি এক্ষেত্রে সিআইডি, এই ছিল তাদের অভিযোগ। কিন্তু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের স্পষ্ট পর্যবেক্ষণ যে যদি ওই একটি অংশ বাদ দিয়ে বাকি কি তদন্তের কোনো অগ্রগতি হয় না এই মামলাতেই, তাই আর কোনো রকম সময় নষ্ট না করে ইসলামপুরের দাড়িভিটের ওই দুই প্রাক্তন পড়ুয়া স্কুলের তাদের মৃত্যুর যে এনআইএ তদন্ত সেই জাল 2 মাসের মধ্যে গোটানোর ডেডলাইন দিল আজ কলকাতা হাইকোর্ট। বেশ। রাজেশ এবং তাপস পুলিশের গুলিতে তাদের মৃত্যু হয়। পরবর্তীকালে আমরা হাইকোর্টে সিবিআই তদন্ত চেয়ে মামলা করেছিলাম। রাজ্য সরকার যে অ্যাপিল করেছিল সেই অ্যাপিলটা আজকে খারিজ হয় এবং এনআইএকে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলে যে 2 মাসের মধ্যে এর তদন্ত প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। গ্রেফতার শাহজাহান ঘনিষ্ঠ মুসা মোল্লা। শুক্রবার সন্দেশখালীর ন্যাজাটে আক্রান্ত হয় পুলিশের গাড়ি ভাঙচুর, আহত হন 4 পুলিশ কর্মী এবং গ্রেফতার হামলায় মূল অভিযুক্ত মুসা মোল্লা। অনুপম প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অনুপমের থেকে জানবো, অনুপম কোথা থেকে কিভাবে এই গ্রেফতারি? হ্যাঁ দেখো, এই যে মুসা মোল্লাকে গতকাল রাতে ন্যাজাট থানার পুলিশ ন্যাজাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। গত শুক্রবার ন্যাজাট থানার যে রাজবাড়ি পুলিশ ফাঁড়ি, সেই রাজবাড়ি পুলিশ ফাঁড়ি সংলগ্ন হুলোপাড়া এলাকায় এই মুসা মোল্লার বাড়িতে আদালতের নির্দেশে সেখানে পুলিশ কর্মীরা তাকে রাতে তার বাড়িতে যায়। তখনই মুসা মোল্লা এবং তার দলবল পুলিশের উপরে হামলা করে। 4 জন পুলিশ কর্মী আক্রান্ত হয় এবং পুলিশের গাড়ি ভাঙচুর করে এবং তারপর দিনই 9 জনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পরে গতকাল আরো 3 জনকে গ্রেপ্তার করেছিল, যার মধ্যে এই মুসা মোল্লার ভাই ছিল। এই 12 জনকে জিজ্ঞাসাবাদ করার পর গতকাল রাতে মুসা মোল্লার গোপন ডেরা, সেই যে ডেরায় মুসা মোল্লা লুকিয়েছিল, সেই ডেরার হদিশ পায় পুলিশ এবং সেখানেই গতকাল রাত্রিরে তাকে গ্রেপ্তার করে এবং আজকে 10 দিনের পুলিশি হেফাজত চেয়ে বসিরহাট মহকুমা আদালতে তুললে বসিরহাট মহকুমা আদালত 7 দিনের পুলিশি হেফাজত নির্দেশ দিয়েছে। এই যে মোট 13 জন যে গ্রেপ্তার করা হয়েছে, এই 13 জনকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে এর সঙ্গে কার সঙ্গে আরো কারা যুক্ত ছিল এই পুলিশের উপরে হামলার সঙ্গে, তাদের খোঁজ চলছে এবং এই 13 জনকে যারা এই পুলিশের উপরে হামলা চালিয়েছিল তাদেরকে মুসা মোল্লা কখন ফোন করেছিল, কাদের কাদেরকে ফোন করেছিল, ফোনে তাদেরকে কি নির্দেশ দেওয়া হয়েছিল, পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। বেশ। মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে টাকা ছিনতাই। ঝাড়গ্রামের জঙ্গল লাগোয়া রাস্তায় দিনে দুপুরে ছিনতাই। 3,58,000 টাকা ছিনিয়ে চম্পট বলে দাবি। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এজেন্টের থেকে ছিনতাই করা হয়। ওদের মারপিট করেও ছিলাম আমরা। এই বাবা, আরে 2-3 জনকে দাঁড়াতে বললাম, কেউ দাঁড়ালো না। আমি তো দাঁড়ালাম, আমার ঘর এখানে ঢাকার লোকাল থানা। রাজু প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি রাজুর থেকে জানবো। রাজু, কাউকে চিহ্নিত করা কি সম্ভব হয়েছে? দেখো, এখনো পর্যন্ত এই যে সুব্রত সিং যিনি এজেন্ট ছিলেন, তিনি যেটা দাবি করছেন যে যে ব্যক্তিরা এই কাজ করেছেন তারা হয়তো তাকে ফলো করছিল, এমনটাও তিনি মনে করছেন। কারণ তিনি যে টাকা নিয়ে যাচ্ছেন সেই টাকা তার ব্যাগের মধ্যে রয়েছে, এটা কি করে জানলেন? এবং যে জায়গায় তার কাছ থেকে ছিনতাই করা হয়েছে মূলত সেটি জঙ্গল এলাকা। কারণ এই জঙ্গল পেরোতে যেটুকু সময় লাগে সেইটুকু সময়ের মধ্যেই তার কাছ থেকে তার সেই টাকার ব্যাগ ছিনতাই করা হয় এবং তাকে মারধর করা হয়, আগ্নেয়াস্ত্র দেখানো হয় এবং সেই আগ্নেয়াস্ত্র দেখাবার সময়ই এই ব্যক্তি তাদের উপরে চড়াও হন এবং তিনিও তাদের সাথে ধস্তাধস্তি করেন। পরবর্তী ক্ষেত্রে তিনি আহত হন। আর এই খবর পেয়েই স্থানীয় বাসিন্দারা ছুটে গেলে সেই দুষ্কৃতীরা সেই টাকার ব্যাগ নিয়ে চম্পট দেয়। ইতিমধ্যে এই ঘটনার পরেই ঘটনাস্থলে জামবনি থানার পুলিশ গিয়েছে এবং গোটা বিষয়ে তদন্ত করছে এবং যে ব্যাংক থেকে তিনি টাকা তুলেছিলেন সেখানকার সিসিটিভি ক্যামেরা এবং তার পাশাপাশি এলাকায় যে সমস্ত সিসিটিভি ক্যামেরা বসানো রয়েছে সেগুলো সংগ্রহ করা হচ্ছে এবং সেখান থেকে মূলত এই ব্যক্তিদেরকে চিহ্নিত করার একটা প্রক্রিয়া চলছে। পুলিশের তরফ থেকে অনুমান করা হচ্ছে NH6 ধরেই এই ব্যক্তিরা অন্যত্র পালিয়েছে। সেক্ষেত্রে NH6 এর যে সমস্ত ক্যামেরা রয়েছে সেগুলোকেও দেখা হচ্ছে এবং এই ব্যক্তিরা যে জায়গা দিয়ে যেতে পারেন, কারণ 3 জন ব্যক্তি একটি বাইকের মধ্যেই ছিলেন এবং স্থানীয়রা যেটা অনুমান করছেন স্থানীয় কোনো ব্যক্তির সহায়তায় এই কাণ্ড করা হয়েছে। কারণ দিনের বেলায় এভাবে ছিনতাই আর যে ঘটনাটা ঘটেছে সেটা এমন একটা জায়গায় যেটা নিয়ে প্রশ্নচিহ্ন উঠতে শুরু করেছে। সেক্ষেত্রে পুলিশ গোটা বিষয়ে তদন্ত শুরু করেছে।